রাহিতার কথাই ও চিন্তাধারায় স্বপ্নিলের গর্ববোধ হয়। মনে মনে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করে তার জীবনে এমন জীবনসঙ্গী পাঠানোর জন্য। রাহিতা কিছু বুঝে ওঠার আগেই ওর দুবাহু ধরে টেনে নেয় নিজের দিকে, বলিষ্ঠ হাতে দৃঢ় বন্ধনে আবদ্ধ করে নেয় প্রেয়সীকে। রাহিতাও সহাস্যে জড়িয়ে ধরে স্বপ্নিলকে। কিছুক্ষণ সেভাবেই কেটে যায় একে অপরের সান্নিধ্যে। এরপর স্বপ্নিল রাহিতাকে ছেড়ে দিয়ে ওর দুহাত মুঠোয় নিয়ে বলে, আম সরি রাহি, এমন অবিবেচক কথাবার্তা আমার মাথায় আনার জন্য। আমি আর কখনো আমাদের সম্পর্ক নিয়ে এমন চিন্তাভাবনা করব না, আই প্রমিস। ইটস ওকে, আমি কিছু মনে করিনি। আপনার ফ্লাইটের জন্য লেট হয়ে যাবে, এখন যান। হ্যাঁ যাচ্ছি, ভালো থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ। রাহিতাও হাত নেড়ে বিদায় জানায় স্বপ্নিলকে। বেশ কিছু দূর হেঁটে যায় স্বপ্নিল। রাহিতাও পেছন ফিরে গাড়ির কাছে যাওয়ার জন্য হাঁটতে আরম্ভ করবে। ঠিক এমন সময় হাতে টান পড়ায় পেছন ফিরে তাকায় সে। স্বপ্নিলকে নিজের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়। মুখ ফুটে কিছু বলতে যাবে তার আগেই আশেপাশে ভালো করে তাকিয়ে দুজনের মাঝে দূরত্ব গুছিয়ে রাহিতার মুখ আঁচলায় ভরিয়ে অতি দ্রুত এক প্রগাঢ় চুম্বন করে স্বপ্নিল। বিস্মিত রাহিতাকে অবাক করে দিয়ে হাসি মুখে ফেরত যেতে যেতে বলে, আমি তোমায় অনেক মিস করবো রাহি। সব কাজ সেরে খুব জলদি তোমার কাছে ফিরে আসবো আমার বউ। স্বপ্নিল চলে গেছে বহুক্ষণ, অথচ রাহিতা আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে যেভাবে ছিল ঠিক সেভাবেই। যেন একটু আগে কি হলো বুঝে উঠতে পারছে না সে। স্বপ্নিল কি সত্যি এত ঘনিষ্ঠ হয়েছিল, নাকি সে সাত সকালে এমন আকাশকুসুম কল্পনা করেছে? বিষয়টা উপলব্ধি করতে ডান হাতে নিজের বড়সড় নখ দ্বারা চিমটি কাটল রাহিতা। সুচালো ব্যথা অনুভব হতেই এটা যে বাস্তব তা পরিষ্কার হলো। নিমিষেই চোখ দুটো বৃহৎ আকার ধারণ করলো। হুট করে কি থেকে কি হয়ে গেল রাহিতা ভেবে পায় না। অথচ এ প্রথম স্বপ্নিলের এত কাছে আসার অনুভূতি এখনো গ্রাস করে রেখেছে ওকে। মিশ্র অনুভূতিতে স্তব্ধ রাহিতা ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় ড্রাইভার ফোন দেওয়ায় হুঁশ ফিরে আসে ওর। ফোন রিসিভ করে দ্রুত পায়ে হেঁটে গাড়ির কাছে চলে যায় সে। স্বপ্নিল পৌঁছে ফোন করেছে মায়ের কাছে। ও রাহিতাকেও ফোন দিয়েছিল, কিন্তু সে ইচ্ছে করেই ফোন রিসিভ করেনি। কেন করেনি তা স্বপ্নিল মনে মনে ঠিকই বুঝেছে। এয়ারপোর্টে চলে আসার আগে ও যা করেছে তাতে নির্ঘাত ভীষণ লজ্জা পেয়েছে রাহিতা। যে লাজুক মেয়েটা এখন তো আরও বাহানা পেয়েছে পালিয়ে বেড়ানোর, তাই ইচ্ছে করেই ওকে জ্বালাচ্ছে। সামনে থাকলে তো আর এটা করতে পারতো না, স্বপ্নিল সুযোগই দিত না, মনে মনে ভাবে স্বপ্নিল। এখন কদিন যে রাহিতা এমন করবে কে জানে। এভাবেই কেটে গেল 3 দিন। এ কদিনে রাহিতা ইচ্ছে করেই স্বপ্নিলের ফোন বা মেসেজ অদেখা করেছে। মনে মনে সে দেখতে চাইছে স্বপ্নিল ওর জন্য ছটফট করে কিনা, সেও ঠিক একইভাবে ওর জন্য অস্থির হয় কিনা। অপরদিকে রাহিতার এ কাজে ভীষণ বিরক্ত স্বপ্নিল। কোথায় সারাদিনের ক্লায়েন্টদের সাথে ব্যস্ততা শেষে হোটেলে ফিরে যে একটু বউয়ের সাথে একান্তে কথা বলে সারাদিনের ক্লান্তি দূর করবে, অথচ ওর বউ ওকে পাত্তাই দিচ্ছে না। এতবার ফোন দিল, মেসেজ দিল, তবুও রাহিতা একটারও জবাব দিল না। এটা কি বেশি বেশি হচ্ছে না? কেন এমন করছে সে স্বপ্নিলের সাথে? মনে মনে রাহিতার প্রতি বেশ রাগ হয় স্বপ্নিলের। যে রাগের চোটে সে আর ইচ্ছে করেই রাহিতাকে ফোন মেসেজ দেয় না। স্বপ্নিলও দেখতে চায় রাহিতার কদিন ওকে এভাবে ইগনোর করতে পারে। 2 সপ্তাহ পর তো এমনিতেই দেশে যাবে সে, তখন একেবারে সুদে আসলে সব ফেরত নেবে রাহিতার থেকে। পরক্ষণে আবার স্বপ্নিল ভাবে, একটা সামান্য কিস করাতে যদি রাহিতা এমন করে তবে সে সামনে এগোবে কি করে? এ তো বড্ড ভাবনার বিষয়। এই লজ্জাবতীকে নিয়ে সে কি করবে? এমনই সব অদ্ভুত চিন্তা ভাবনা করে দিন কাটে স্বপ্নিলের। একদিকে স্বপ্নিল রাহিতার এই লুকোচুরি প্রেম, অন্যদিকে দুজনেই একে অপরের খোঁজ নিতে থাকলো দিলারা বেগমের থেকে, যা পারতপক্ষে ওনার দুশ্চিন্তার পারদ আরও বাড়িয়ে দিল। স্বামী প্রথমবার বিদেশ গেল, অথচ বউ ওর সাথে ফোনে কথা বলছে না। আবার স্বপ্নিলও মায়ের থেকেই রাহিতার খোঁজ নিচ্ছে, যার অর্থ দাঁড়ায় ওর নিজেরও এ ব্যাপারে বিশেষ মাথা ব্যথা নেই। দুজনে এভাবেই বেশ আছে। তবে কি এই দূরত্ব ওদের মধ্যকার দূরত্বকে আরও বাড়িয়ে দিল? এমন হলে তো মুশকিল। এভাবে চললে কি করে হয়? দিলারা বেগম ভেবে পান না। সপ্তাহখানেক পেরোনোর এক ফাঁকে দিলারা বেগম কথা বলার সুযোগ খুঁজছিলেন রাহিতার সাথে। আজ সুযোগ পেয়ে কাজেও লাগালেন। রাত 8:30টার মতন হবে। সামিরা পড়ছে আর রাহিতা পড়া শেষ করে বিছানায় শুয়ে ফোন টিপছিল।
এমন সময় তেলের বাটি নিয়ে রুমে চলে এলেন দিলারা বেগম। শাশুড়িকে আসতে দেখে উঠে বসে রাহিতা। ওনার হাতে তেলের বাটি দেখে বলে, মাথায় তেল দিবেন মা? দিয়ে দেব? না রে রহিমা, ঘুমানোর আগে দিয়ে দেবে আমায়? আমি তো এখন তোর মাথায় দিয়ে দেব বলেই তো তেল গরম করে আনলাম। ওনার কথায় রাহিতা হাসে। হাসি মুখেই নম্র সুরে বলে, কেন তো কষ্ট করতে গেলেন মা? আমি একাই দিতাম পরে। এটাতে আবার কিসের কষ্ট? তুই আমার একমাত্র ছেলের বউ, তোর জন্য এইটুকু করতেই পারি না কি? আয় এখন বস, আমি খাটে বসছি। এবার আর না করতে পারে না রাহিতা। বলা বাহুল্য, শাশুড়িকে ভীষণ শ্রদ্ধা করে সে। তার এত মায়াময় কথায় সে কখনোই মানা করতে পারবে না। তাই তো চুপচাপ বসে পড়ে পিছন ফিরে দিলারা বেগমের সামনে। তেল দেওয়ার ফাঁকে ফাঁকে টুকটাক কথাবার্তা হচ্ছিল দুজনের। এমন সময় প্রসঙ্গ বুঝে হঠাৎ দিলারা বেগম বলেন, আচ্ছা রাহি, একটা কথা বলতো, হ্যাঁ বলুন না মা। তোর লাস্ট কবে স্বপ্নিলের সাথে কথা হয়েছিল রে? না মানে আমি কাল রাতে কথা বলেছি তো, ছেলেটা আজ ফোন দিল না সারাদিন একবারও। কি করছে কে জানে। তোর সাথে কথা হয়েছে রে? শাশুড়ির কথায় শুষ্ক ঢোক গিলে রাহিতা। মনে মনে ভাবে সে কি করে বলবে তার সাথে স্বপ্নিলের শেষ কথা হয়েছিল যেদিন স্বপ্নিল দেশ ছেড়েছে সেদিনই। আর ওই দিন ওদের মাঝে যা হয়েছে তারপর থেকেই যে সে ইচ্ছে করে স্বপ্নিলের সাথে কথা বলছে না, ওকে জ্বালাচ্ছে, এটা তো আর শাশুড়িকে মুখে বলা যাবে না, তাই না? রাহিতা পড়ল দোটানায়। একদিকে শাশুড়িকে মিথ্যে বলতে সায় দিল না মন, অপরদিকে সত্যটা বলার মতো ঠোঁট কাটা সে নয়। তাই কথা পাল্টাতে কোনো মতে সে বলল, আজকে ফোন দিয়েছিলাম ওনাকে, ধরেননি ফোন, হয়তো খুব ব্যস্ত। আপনি চিন্তা করবেন না মা, ফ্রি হলে তিনি ঠিকই ফোন দিবেন। ও এটা হতে পারে। এখন এক কাজ কর তো, ফোন দে স্বপ্নিলকে, দেখি এখন ধরে কি না। আমার ফোন তো রুমে রেখে এসেছি, তোরটা থেকেই দে তো। দিলারা বেগমের কথায় রাহিতা পড়ে বিপাকে। এই যে সে খুব সন্তর্পণে সপ্তাহখানেক ধরে স্বপ্নিলকে এড়িয়ে চলল, এরপর এখন হঠাৎ করে কিভাবে ফোন দিবে? কিন্তু রাহিতার ভাবনা ওর মনের মাঝেই চাপা পড়ে গেল। কেননা দিলারা বেগম বারবার তাগিদ দিতে বললেন ওকে ফোন দেওয়ার। শেষমেশ রাহিতা এক প্রকার বাধ্য হয়েই ফোন হাতে নিল। নিজেকে সান্ত্বনা দিতে ভাবল স্বপ্নিল যে রেগে আছে ওর উপর, ফোন তো ধরবে না নিশ্চিত, তাই রিস্ক নেওয়াই যায়। এরপর কল কেটে গেলে শাশুড়িকে বলে দেবে বিজি আছে তাই ধরছে না ফোন। মনে মনে নিজের নির্বোধ ভাবনায় হেসে রাহিতা মেসেঞ্জারে কল দিল স্বপ্নিলকে। কিছুক্ষণ টুং টুং করে রিং হলো। বোঝা গেল স্বপ্নিল অনলাইনে আছে। শ্বাসরোধ করে স্বপ্নিলের ফোন না ধরার অপেক্ষায় রইল রাহিতা, এবং খানিক বাদে ওর ধারণায় সঠিক প্রমাণ হলো স্বপ্নিল ফোন ধরেনি। ফুস করে এক শ্বাস ফেলে শাশুড়ির উদ্দেশ্যে রাহিতা বলল, দিলারা বেগম রাহিতার সামনে মাথা নাড়লেও মনে মনে একটা ব্যাপারে নিশ্চিত হলেন, নির্ঘাত বড়সড় কোনো ঝামেলা হয়েছে স্বপ্নিল রাহিতার মাঝে। নয়তো দুজন এভাবে দুজনকে ইগনোর করতো না। এই যে রাহিতা প্রথমে ফোন দিতে চাইছিল না, পরে আবার স্বপ্নিল ইচ্ছে করেই ওর ফোন ধরল না, এটাও তিনি ঠিকই বুঝলেন। অতএব তার ধারণা ঠিক। অতপর কি করবেন ভাবতে লাগলেন। এভাবেই এক মাথা ভর্তি দুশ্চিন্তা নিয়ে রুম ত্যাগ করলেন তিনি। হাফ ছেড়ে বাঁচল রাহিতা নিজেও। গভীর রাত, নিভৃতে ঘুমোচ্ছে রাহিতা। এরই মাঝে কর্কর শব্দে ফোন বেজে ওঠে। চমকে উঠে ঘুম থেকে জাগে রাহিতা। ফোন হাতে নিতেই দেখে স্বপ্নিল ফোন করেছে। তা দেখে এক পলক ফোনের স্ক্রিনে সময় দেখে নেয় রাহিতা। এতদিন মনের বিরুদ্ধে যেয়ে স্বপ্নিলকে ইগনোর করলেও আজ এ মাঝরাতে স্বপ্নিলের ফোন আর উপেক্ষা করতে পারল না সে। বুকের মাঝে ছলাৎ করে উঠল রক্ত। একরাশ বাজে চিন্তা ভর করলো মাথায়। সেদিনের পর থেকে তো স্বপ্নিল আর ফোন দেয়নি ওকে একবারও। তবে আজ এই সময় ফোন দিল কেন? স্বপ্নিল ঠিক আছে তো? ওর কিছু হলো না তো? ব্যস্ত হাতে দ্রুত ভঙ্গি দিয়ে রাহিতা ফোন রিসিভ করে। অস্থির কণ্ঠে বলে, হ্যালো। কিছুক্ষণ অতিক্রম হয়। ওপাশ থেকে স্বপ্নিলের কোনো সারা শব্দ পাওয়া যায় না। মাঝে মাঝে গাড়ির আওয়াজ আসে শুধু। এবার রাহিতার বুক কাঁপে। একরাশ বাজে চিন্তায় ঘেমে যায় সে। স্বপ্নিল কথা বলছে না কেন? সে ঠিক আছে তো? মনে মনে নিজেকে হাজারো গালি দিতে থাকে এতদিন স্বপ্নিলকে ইগনোর করার জন্য। বুকে ভয়, চোখে পানি নিয়ে কম্পিত কণ্ঠে পুনরায় শুধায়, আপনি কথা বলছেন না কেন? শুনতে পারছেন স্বপ্নিল? আপনি ঠিক আছেন?
রাহিতার ক্রন্দনরত কণ্ঠে কাজ হয়। এবার ফোনের ওপাশ থেকে স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে কানে। ঠিক রেখেছো যে থাকবো? স্বপ্নিলের কণ্ঠ শুনে রাহিতার ভয় কাটে। এতক্ষণে চিন্তা ভাবনা সব জানালা দিয়ে পালায়। এতদিন পর প্রিয়তমের কণ্ঠ শুনে কলিজা ঠান্ডা হয় রাহিতার। আবেগে ভাসে সে, ঠোঁটে ঠোঁট চেপে কান্না থামায়। দু একবার ওর নাক টানার আওয়াজ শোনা যায় শুধু। স্বপ্নিল এখনো নিশ্চুপ। রাহিতা ভাবল স্বপ্নিল হয়তো আর কথা বলবে না ওর সাথে। ঠিক সে সময় স্বপ্নিলের তীক্ষ্ণ কণ্ঠ ওর হৃদয় এফোর ওফোর করে দেয়। খুব সাহস বেড়েছে তোমার, তাই না? বড্ড বেশি বেশি করেছো এই কয়দিন। আমায় ইগনোর করছো, তাই না? শুধু দেশের বাইরে জরুরি কাজে আটকে গেছে বলে কিছু বলছি না। একবার শুধু দেশে ফিরতে দাও আমায়। আই সোয়ার রাহি, সব সাহস বের করে দিব তোমার। জাস্ট একবার হাতের নাগালে পাই তোমায়, তারপর। স্বপ্নিল থামে। ওর কথার তেজে রাহিতা বিষম খায়। নিজেকে সামলে কোনোভাবে শুধায়, তারপর? খেয়ে ফেলবো তোমায়। সেই রাতে স্বপ্নিলের সাথে কথা হওয়ার পর কেটে গেছে 7টা দিন। এ কদিনে আর একবারও রাহিতার কথা হয়নি স্বপ্নিলের সাথে। বলা বাহুল্য, সে রাতে নিজের কথা বলার পর রাহিতার প্রতিক্রিয়া শোনার অপেক্ষা না করেই ফোন কেটে দিয়েছিল স্বপ্নিল। ফলস্বরূপ রাহিতা সে রাতের পর নিজ থেকেই ওকে ফোন দিয়েছিল বেশ কয়েকবার, কিন্তু স্বপ্নিল ফোন ধরেনি, এমনকি একটা মেসেজেরও জবাব দেয়নি। যার অর্থ দাঁড়ায় সে অভিমান করেছে। এতদিন রাহিতা মজার ছলে ওকে যেভাবে ইগনোর করেছে, এবার স্বপ্নিল ইচ্ছে করেই সেটা করছে। হয়তো রাহিতার এহেন আচরণে বেচারা অনেক কষ্ট পায় মনে। এসব ভেবে মনে মনে অপরাধ বোধে দগ্ধ হয় মেয়েটা। তবে আর যাই হোক, রাহিতার দিনকাল এতটাও খারাপ কাটছে না, কেননা ভার্সিটি যেয়ে সে এক নতুন বিষয় উপলব্ধি করেছে এ কদিনে। ওর সাথে ঘোরার মতো বন্ধু বলতে রিমি ও নিবিড়ই ছিল শুরু থেকে। আর এদের মাঝে এখন আর আগের মতো দ্বন্দ্ব নেই। দুজনের মধ্যে মারকাট সম্পর্ক কিছুটা হলেও কমে গেছে। ওরা আগের মতো ঝগড়া করলেও একে অপরকে নিয়ে বেশ খানিকটা ঘনিষ্ঠ হয়ে গেছে ইদানিং। সম্পর্কের এ পালাবদল আর কারো চোখে পড়ুক না পড়ুক, নিবিড় ও রিমি মুখে না বললেও সবসময় ওদের দুটোকে কাছ থেকে পর্যবেক্ষণ করার দরুন রাহিতা ঠিকই বুঝে গেছে। তবে যে কোনো সম্পর্কেই সময় থাকতেই দুজনের মাঝে সব স্পষ্ট করা দরকার, নিজেদের অনুভূতি ব্যক্ত করা দরকার। অন্যথা এই দ্বিধাদ্বন্দ্বেই অর্ধেক জীবন কেটে যায়। তাই তো ভার্সিটি শেষে বের হতে হতে রাহিতা রিমিকে ডেকে বলল, তুই কি নিবিড়কে পছন্দ করিস? রাহিতার প্রশ্নে রিমি চমকায়, ইতস্ততভাবে এদিক সেদিক যায়। ওকে চমকাতে দেখে রাহিতা হেসে বলে, ভালোবাসিস তাই তো? না, এমন কিছু তো না। দেখ রিমি, বেস্ট ফ্রেন্ড হিসেবে তোকে একটা পরামর্শ দিতে চাই, মন দিয়ে শুনবি, ঠিক আছে? রাহিতার সিরিয়াস ভাবভঙ্গি দেখে রিমি মাথা নাড়ে। ওর মনোযোগ পেতেই রাহিতা বলে, যদি কাউকে ভালোবাসিস এবং তাকে পাওয়ার ইচ্ছে থাকে, তবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে ওকে মনের ভাব জানা, নয়তো পরে তাকে হারিয়ে ফেললে আজীবন আফসোস করবি যে আগে কেন বললাম না। রাহিতার কথার মাঝেই বিষাদের সুর খুঁজে পেল রিমি। করুণ চোখে বলল, কিন্তু সে যদি মানা করে দেয় তাহলে রিজেক্ট হতে যে ভয় পাই আমি। আগে বলেই তো দেখ, যদি রিজেক্ট করে তবে বিনা বাক্যে সরে যাবে। যদি ও তোকে ভালোবাসে তবে হয় সময়ের সাথে নিজের ভালোবাসা বুঝবে, তোর কমতি অনুভব করবে নিজের জীবনে, তখন ঠিকই কাছে আসবে। আর যদি ভালো নাই বাসে তবে তো দূরে দূরেই থাকবে, কিন্তু অন্তত তোর আফসোস তো হবে না কখনো মনের কথা মুখে না বলার। এক দীর্ঘশ্বাস ফেলে বলে রাহিতা। ওর কথায় রিমি মাথা নাড়ায়, কিছুক্ষণ কি যেন ভাবে, তারপর হঠাৎ করে বলে, আচ্ছা, তোর আর স্বপ্ননীল ভাইয়ার মাঝে সব ঠিক হয়ে গেছে রাহি? রাহিতা জানতো রিমি ঠিক এ প্রশ্নটাই করবে, তাই নিজেকে প্রস্তুত রেখেছিল এ কথার জবাব দেওয়ার জন্য। সেভাবেই বলে, আমার কথা শুনেও তুই বুঝলি না আমি কেন তোকে এসব বলছি? রিমি উৎসুক চোখে তাকাতেই রাহিতা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, আমি তাকে ভালোবাসি, এটা তো উনি ছাড়া আর সবাই জানে। আর এই জায়গাটাতেই আমার আফসোস হয় রে রিমি, কেন আমি তাকে এতদিনও মনের কথা বলতে পারলাম না। ওনার ভয় কাটাতে গিয়ে, ওনার খুশির কথা চিন্তা করতে চেয়ে আমি নিজের খুশিটাই ভুলে গিয়েছিলাম এতদিনে। সময় থাকতে তাকে ভালোবাসার কথাটা বলা উচিত ছিল। তাহলে এখনও এত কিছুর পরেও আমাদের দুজনের মাঝে এত জড়তা, এত দূরত্ব, এর কোনোটাই থাকতো না। রাহিতার কথাই কষ্ট লাগে রিমির। মেয়েটা অনেক সরল, সবসময় অন্যের ভালোটাই দেখে গেছে, অন্যের জন্যই সব করে গেছে।
দিন শেষে ও নিজে কি পেয়েছে? রিমির মন খারাপ হয়। তবে পরক্ষণে স্বপ্নিলের কথা মনে হতেই ওর মনে মেঘের পরিবর্তে রোদের আলোর ঝিলিক খেলে ওঠে। স্বপ্নিলের সম্পর্কে যত কিছু সে রাহিতার থেকে এ কদিনে জেনেছে ও শুনেছে, তাতে সে মনে প্রাণে বিশ্বাস করে স্বপ্নিল রাহিতাকে ভালোবেসে ফেলেছে। এই তো সেদিনই যখন ওদের শেষ ফোন কলের কথাটা রাহিতা এক ভরি দুশ্চিন্তা নিয়ে ওকে জানালো, তখন রিমি হাসছিল, কেননা স্বপ্নিলের কথাবার্তা ওকে নিঃসন্দেহে রাহিতার পাগল প্রেমিক মনে হচ্ছিল। প্রেমিকার বিরহে যে কাতর, প্রেমিকার থেকে এক রত্তি দূরত্ব যার সয় না, এমন প্রেমিক লাগে স্বপ্নিলকে রিমির কাছে। সুতরাং এখন থেকে যে স্বপ্নিল নিজের ভালোবাসা প্রকাশ করতে আর কোনো কার্পণ্য করবে না, এটা এখন স্বচ্ছ পানির ন্যায় ঝকঝকে রিমির কাছে। কিন্তু আফসোস, বোকা রাহিতা এটা বুঝলো না। স্বপ্নিলের কথার মর্ম না বুঝে ওর অভিমানের চিন্তায় কাতর হয়ে আছে সে। লোকে ঠিকই বলে, অন্যের বেলায় মানুষ যতটা না শেয়ানা, নিজের বেলায় তার একটুও না। রাহিতার ক্ষেত্রেও যেন এর ব্যতিক্রম নয়। তাই তো মেয়েটার উদাস মুখের দিক চেয়ে রিমি বলে, স্বপ্নিল ভাইয়া কবে আসবে যেন? আগামীকাল দুপুরে ইনশাল্লাহ। কালকের জন্য বেস্ট অফ লাক বেবি। কিসের বেস্ট অফ লাক? ভাইয়া এতদিন পর আসছে, তোকে দেখেনি কতদিন মনে আছে, তার মধ্যে আবার রেগে আছে তোর উপর। উফ, কাল তো খেলা হবে মামা। রিমির কথায় কপট রাগ দেখালেও মুহূর্তেই স্বপ্নিলের কথা ভেবে চুপসে যায় রাহিতা। সেদিন যেভাবে ধমক দিয়েছিল ফোনে, আজে বাজে কিসব হুমকি টুমকি দিচ্ছিল দেশে ফিরে ওকে দেখে নেওয়ার। না জানি এসে সে কি করে। এসব ভেবেই ভয়ে লজ্জায় মনে মনে লাল আভায় রেঙে যায় রাহিতা। অবশেষে এলো সেই কাঙ্ক্ষিত দিন। স্বপ্নিল ফিরছে আজ দেশে। দুপুর 2:30টায় ফ্লাইট ল্যান্ড করবে ওর। আপাতত এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছে রাহিতা। সামিরা কলেজে থাকায় দিলারা বেগমকে সাথে আসতে জিদ করেছিল সে, কিন্তু দিলারা বেগম নিজ দুশ্চিন্তায় বিভোর হয়ে আসতে রাজি হননি মোটেও। এবারও জোর করেই একা একা পাঠিয়ে দিয়েছেন রাহিতাকে। অগত্যা এয়ারপোর্টের বাহিরে একা একাই স্বপ্নিলের অপেক্ষায় দাঁড়িয়ে আছে রাহিতা। আজ আকাশের অবস্থা ভালো নেই, বৃষ্টি হতে পারে যে কোনো সময়। কিছুক্ষণ পেরোলো, স্বপ্নিল এলো। এতদিন পর প্রিয়তমের সাক্ষাৎ পেয়ে রাহিতার মন শান্তি ও আনন্দে পুলকিত হয়ে উঠল। অবশ্য স্বপ্নিলের চেহারায় এর ছিটে ফোঁটাও দেখা গেল না। তার মুখভঙ্গি স্বাভাবিক। ওর তীক্ষ্ণ ধারালো দৃষ্টি এক নজরে রাহিতার শুষ্ক মুখ পরখ করছে। এহেন ছুরির ন্যায় ধারালো গভীর দৃষ্টিতে বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না। রাহিতাও পারল না। আর চোখে স্বপ্নিলকে আপাদমস্তক দেখে নিয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইল সে। স্বপ্নিল কাছে এসেই লাগেজ রেখে রাহিতার হাত থেকে ছো মেরে ওর ফোন নিয়ে নিল। চমকে উঠে সেদিকে তাকাতেই স্বপ্নিল ওর দৃষ্টিকে পাত্তা না দিয়ে রাহিতার ফোন থেকে ড্রাইভারকে ফোন দিল। ড্রাইভার আসতেই তার উদ্দেশ্যে বলল, চাচা, আপনি লাগেজপত্র গাড়িতে নিয়ে বাসায় চলে যান। স্বপ্নিলের কথায় ড্রাইভার ও রাহিতা উভয়েই বিস্মিত হলো। ড্রাইভার অবাক কণ্ঠে বললেন, কিন্তু সাহেব, আপনিও ম্যাডাম বাসায় যাবেন না, খালি লাগেজ নিয়ে যাব? জি, আপাতত শুধু লাগেজ নিয়েই যান, আমাদের একটু কাজ আছে। মাকে বলবেন টেনশন না করতে। আমি ঠিকভাবে পৌঁছে গেছি, রাহিতাও আমার সাথে আছে, আমরা একসাথেই বাসায় যাব। স্বপ্নিলের শীতল কণ্ঠে বলা কথায় ড্রাইভারও আর কিছু বলার সাহস পেল না, শুধু মাথা নেড়ে লাগেজ নিয়ে চলে গেল। এদিকে রাহিতা পড়ল চরম বিপাকে। মন ও মস্তিষ্ক উভয়ই দিশেহারা তার। একদিকে আকাশের বুকে জমে থাকা কালো কালো মেঘগুলো যে কোনো মুহূর্তে বৃষ্টি হয়ে ঝরে পড়তে পারে ধরণীর বুকে। অপরদিকে সদা হাস্যোজ্জ্বল স্বপ্নিলের এই আঁধারে ঢাকা মুখ যেন তার চেয়েও ভয়ঙ্কর ঠেকল রাহিতার নিকট। রাহিতার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে স্বপ্নিল। ওর দ্রুতবেগে চলা কদমের সাথে তাল মিলিয়ে হেঁটে যাচ্ছে রাহিতা নিজেও। অবশ্য হাঁটছে বললে ভুল হবে, লম্বাটে স্বপ্নিলের বড় বড় ধাপের সাথে এগোতে ওকে দৌড়তে হচ্ছে এক প্রকার। তবুও মেয়েটা চুপ করে আছে, কোনো টু শব্দটুকুন করছে না। এয়ারপোর্ট এরিয়া থেকে বের হয়ে আশেপাশেরই কোনো এক নির্জন রাস্তায় এসে থামে স্বপ্নিল। এখানে চারপাশে অসংখ্য গাছপালা, মাঝখান দিয়ে একটি সরু রেল লাইন গিয়েছে। আকাশটাও গুরুম গুরুম করছে, সনসন হাওয়া বইছে রীতিমতো। টিপটিপ বৃষ্টি এসে দুজনকেই ভিজিয়ে দিতে পারে যে কোনো মুহূর্তে। অথচ স্বপ্নিলের সেদিকে কোনো ধ্যান নেই। তার সমস্ত ধ্যান জ্ঞান এখন ভীত নজরে চারপাশ পর্যবেক্ষণ করা রাহিতার দিকে। কেন কেন এমন করেছিলে কদিন আমার সাথে?
আমার কেমন লাগবে সেটা তুমি একবারও ভাবোনি? স্বপ্নিলের টকবক কণ্ঠে আক্ষেপ। ওর কথার ধরনে মনে হবে যেন ওর সাথে এ কদিন কথা না বলে রাহিতা মহাপাপ করে ফেলেছে। তবে রাহিতা নিশ্চুপ। কি বলবে না বলবে ভাবার মাঝেই পুনরায় স্বপ্নিলের আওয়াজ ভেসে আসে ওর কানে। চুপ করে আছো কেন রাহিতা? উত্তর দাও বলছি। রাহিতা বুঝল স্বপ্নিল বেশ ভালোই খেপেছে। এই যে এখন সে ওর পুরো নাম ধরে ডাকছে, এটা স্বপ্নিলের এক প্রকার অভ্যাস, যা ওর সাথে থাকাকালীন এ কদিনে উপলব্ধি করেছে রাহিতা। যখন স্বপ্নিল আহ্লাদি মুডে থাকে তখন বেশ আয়েশ করে ওর পুরুষালী স্বরে মিষ্টি ভাষে ডাকে রাহি, যে ডাকে রাহিতার মন প্রাণ জুড়ে যায়। আবার সেই দুষ্টু মিষ্টি মানুষটাই যখন রেগে যায় তখন শীতল কণ্ঠে রাহিতার পুরো নাম ধরে ডাকে। জিভ দিয়ে শুষ্ক ঠোঁট ভিজিয়ে স্বপ্নিলকে শান্ত করার উদ্দেশ্যে রাহিতা নরম গলায় বলল, মাত্রই জার্নি করে এলেন, আপনি ভীষণ টায়ার্ড। এখন কি এসব কথা বলার সময় হলো? আমাদের হাতে তো সারা দিন পড়ে আছে। বাসায় যে আগে ফ্রেশ হয়ে রেস্ট নেবেন, তারপর না হয় এই ব্যাপারে কথা হবে। চলুন। কথা শেষ করে নিজের দুহাতের মুঠোয় স্বপ্নিলের বাহু ধরে যাওয়ার জন্য বার কয়েক টানল রাহিতা। তবু স্বপ্নিল অনড়ভাবে একই জায়গায় দাঁড়িয়ে। হৃষ্টপুষ্ট স্বপ্নিলের শক্তির সাথে হার মেনে অবশেষে রাহিতা ক্লান্ত মুখে বলে, আমি বাসায় যেয়ে সব বলবো বললাম তো। আকাশটা একবার ভালো করে দেখুন, যে কোনো মুহূর্তে বৃষ্টি শুরু হবে। এর মধ্যে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার কোনো মানে নেই। চলুন না। আপনি বুঝছেন আমার কথা? আমি যাব না। এসব কোন ধরনের পাগলামি স্বপ্নিল? বিরক্ত হয়ে খানিকটা জোরেই চেঁচায় রাহিতা। তবে আশেপাশে মানুষ না থাকায় কেউ দেখে না ওদের। এবার স্বপ্নিল ক্ষিপ্র পায়ে এগিয়ে আসে, দুহাতে রাহিতার বাহু খামচে ধরে চেঁচিয়ে বলে, হ্যাঁ আমি পাগল। যার কাছে আমার ইমোশনের কোনো দাম নেই তার কাছে তো আমি পাগলই হব, তাই না? রাহিতা বিস্মিত নজরে যায়, জিজ্ঞেস করে, কার কথা বলছেন আপনি? আমি আবার কবে আপনার ইমোশনকে দাম দিলাম না? স্বপ্নিল তাচ্ছিল্য ভরে হাসে, চেপে রাখা বাহুদয়ে আরো খানিকটা বল প্রয়োগ করে বলে, ওয়াও রাহিতা, তোমার মতো ম্যাচিওর্ড মেয়ে এমন বোকার মতো প্রশ্ন করছে দেখে সত্যি হাসি লাগছে। আমি চলে যাওয়ার আগে তোমার থেকে কিসের ওয়াদা নিয়েছিলাম তুমি ভুলে গেছো? এখন হাসবো কার উপর বলো তো? নিজের উপর না নিজের ভাগ্যের উপর? রাহিতা বিরক্ত হয়। স্বপ্নিলের এমন ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা ওর পছন্দ হয় না। ভ্রু কুচকে বলে, যা বলা সরাসরি বলুন তো। তখন থেকে কি সব ঘুরে ফিরে কথা বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। পারবে কেন? তুমি তো শুধু পারো আমাকে জ্বালাতে, আমার মনে আগুন জ্বালিয়ে দিতে, আমার থেকে পালিয়ে বেড়াতে। কথা বলা শেষ করে স্বপ্নিল রাহিতাকে ছেড়ে দেয়। অভিমানে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। ওর সেই রাগ মিশ্রিত অভিমানী মুখ দেখে রাহিতার ভীষণ মায়া হয়। ছেলেটার প্রতি ভালোবাসা বেড়ে যায়। কৌতূহলী হয়ে বলে, আপনার এত খারাপ লেগেছে আমাদের এই কয়দিন যোগাযোগ না হওয়ায়? স্বপ্নিল আর চোখে তাকায়। রাহিতার প্রশ্নে অভিমানী চোখজোড়া সরু হয়ে আসে। তাচ্ছিল্যের সুরে বলে, যে বুঝেও বুঝে না তাকে বলে কি লাভ? ওর কথায় ও অভিমানে রাহিতা হেসে ফেলে। স্বপ্নিল হঠাৎ করে বাচ্চাদের মতো করছে এখন। রাহিতা নিঃশব্দে এগিয়ে আসে। স্বপ্নিলের দুই হাত আলতোভাবে ওর কোমল হাতে পুড়ে নিয়ে বলে, সরি, আমি তো দুষ্টুমি করে এমন করেছিলাম। আসলে দেখতে চাইছিলাম আপনি আমায় সত্যিই মিস করেন কিনা। ওর কথায় স্বপ্নিলের কপালে ভাঁজ পড়ে। চোখ ছোট ছোট করে শুধায়, আমার কতটা অস্থির লেগেছে তুমি জানো? তোমার সাথে একদিন কথা না বলে আমার দম বন্ধ হয়ে আসে রাহি। সেখানে তুমি এতদিন আমার সাথে যোগাযোগ করলে না। আমার ভীষণ রাগ হয়েছিল তোমার উপর। কিভাবে পারলে এমনটা করতে? তোমায় যে এতবার বললাম চলে যাওয়ার আগে যে আমাদের সম্পর্কে কোনো প্রভাব পড়তে দিব না আমরা, অথচ তুমি কি না আমার সাথে যোগাযোগটাই বন্ধ রাখলে? একবারও কি বুক কাঁপেনি তোমার? রাহিতাকে ঝাঁকিয়ে প্রশ্ন করে স্বপ্নিল। খানিকটা থেমে নিজেকে শান্ত করে আবারও বলে, আর কি বললে তুমি? আমি তোমায় মিস করবো কিনা সেটা দেখার জন্য এমন করেছো? তাহলে যে সেদিন এয়ারপোর্টে চলে যাওয়ার আগে আমি এত সুন্দর করে বললাম তোমায় মিস করব, সেটাকে ভুলে গেছো তুমি? নাকি এক চুমুতেই সব স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো? স্বপ্নিলের শেষ কথায় রাহিতা বিব্রত হয়। হঠাৎ সেই চুমুর কথা মনে হতেই লজ্জায় মিয়ে যায়। রাহিতার লালাভ গাল ও নত হওয়া উজ্জ্বল মুখ দেখে স্বপ্নিলের অভিমান চুইয়ে চুইয়ে মাটিতে পড়ে যায়। মন মেজাজ ফুরফুরে হয়। ঠোঁটের কোণ বাঁকিয়ে চিরচেনা ফাজলামোর সুরে বলে, কি হলো এখন চুপ হলো কেন আবার? এক চুমুতে এমন হলে তো সমস্যা। তাহলে তোমায় দিন রাত চুমু থেরাপি দিয়ে অভ্যাস করাতে হবে।
স্বপ্নিল কথা শেষ করতে পারে না। রাহিতা তাড়াতাড়ি হাত দিয়ে ঠোঁট কাটা লোকটার মুখ চেপে ধরে। লজ্জা ঢাকতে কপট রাগ দেখিয়ে তীক্ষ্ণ কণ্ঠে বলে, আপনার কি লজ্জা শরম নেই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এসে বলছেন। আশেপাশে কেউ নেই দেখে যা মুখে আসছে বলবেন নাকি আপনি? রাহিতা কথা শেষ করতে পারে না, তার আগেই বিকট শব্দে বজ্রপাত হয়, যার আওয়াজে ওর মুখের কথা মুখেই রয়ে যায়। উল্টো চোখ মুখ খিচে সে তড়িৎ পেকে আঁকড়ে ধরে স্বপ্নিলকে। এতদিন পর প্রিয়তমের প্রশস্ত বুকে যেন নিজের আশ্রয় খুঁজে। রাহিতার মনে ভয়, একই সাথে বাসায় যাওয়ার তারা, অথচ স্বপ্নিল আলগোছে হাসে। ওর ঠোঁটের কোণে লেগে আছে মনোমুগ্ধকর হাসি, একটি সুখী মানুষের হাসি। দিলারা বেগম থমথমে মুখে বসে আছেন ডাইনিং টেবিলে। এতদিন পর ছেলে আসবে বলে নিজ হাতে খাবার দাবার রান্না করে টেবিল সাজিয়েছিলেন, অথচ সেই স্বপ্নিল এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হলো, তবু এলো না। ড্রাইভার যখন একা আসে লাগেজ হাতে, তখন তিনি বিস্মিত হন। স্বপ্নিল কোথায় জিজ্ঞেস করতেই ড্রাইভারের থেকে জানতে পারেন স্বপ্নিল শুধু লাগেজ হাতেই তাকে পাঠিয়ে দিয়েছে। সে নাকি রাহিতার সাথে পরে বাড়ি আসবে, এতটুকু ঠিক ছিল। কিন্তু ড্রাইভার যখন বলল স্বপ্নিল রেগেছিল, তখন দিলারা বেগমের চিন্তা হলো, এতদিন পর দেখা হলো জামাই বউয়ের, অথচ দুজন দুজনের প্রতি রেগে আছে। কোথায় আরও এ সময় দুজনের হাসি খুশিভাবে বাড়ি ফেরার কথা, কিন্তু এ দুটো একে অপরের প্রতি রাগ ঝাড়তে ব্যস্ত। দিলারা বেগম নিজ ভাবনায় বিভোর। তখন সামিরা কলেজ থেকে কাক ভেজা হয়ে বাসায় ফিরে। মেয়েকে দেখে দিলারা বেগম বলেন, কি রে, তোর আসতে এত দেরি হলো কেন? তুইও তোর ভাইয়ের মতো ঢং শুরু করলি নাকি? মায়ের কথার আগামাথা না বুঝে সামিরা বলে, কি বলছো মা? ভাইয়া কোথায়? ও এখনো আসেনি? না, ড্রাইভারকে লাগেজ সহ পাঠিয়ে দিয়েছে বাসায়। বেশ রেগেছিল নাকি রাহিকে নিয়ে পরে বাড়ি ফিরবে তাই বলেছে? সামিরা অবাক হয় মায়ের কথা শুনে। নিজের রুমের দিকে যেতে যেতে বলে, ও হয়তো কোনো কাজ আছে ওদের। তুমি চিন্তা করো না মা, ভাইয়া যখন বলেছে বুঝে শুনেই বলেছে নিশ্চয়ই। আর আমার দেরিতে আসার কারণ হলো তনুর সাথে দেখা হয়েছে অনেক দিন পর কলেজে, তাই ওর সাথে গল্পগুজব করতে দেরি হয়ে গেল একটু। এই তনুটা কে রে? তোর সে বান্ধবী না যে কয়দিন থেকে কলেজে আসছে না বললি সেদিন? হ্যাঁ মা, ওর বাড়িতে ঝামেলা হয়েছিল বুঝছো। ওর ভাইয়ের প্রেম ছিল, কিন্তু তনুর মায়ের সেই মেয়েকে পছন্দ নয়, তাই জোর করে ওর ভাইকে অন্য মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়। পরে বিয়ের 1 মাস পেরোতে নাকি ওর ভাই ভাবি আলাদা থাকতে শুরু করে। এই মাসে নাকি ডিভোর্স হলো শুনলাম। এখন ওর ভাই সেই আগেকার মেয়ের সাথে আবার বিয়ে করতে চাইছে। এসব ঝামেলায় এতদিন কলেজে আসেনি। বেচারার ফ্যামিলিতে ঝড় তুফান বইছে। এসব শুনতে শুনতে বাসায় ফিরতে দেরি হয়ে গেল। একেবারে গোসল সেরে আসি, ততক্ষণে দেখবে ভাই ভাবিও চলে এসেছে বাসায়। এক নিঃশ্বাসে কথাগুলো মাকে বলে সামিরা নিজের রুমে চলে যায়। অথচ সে জানেই না তার বলা কথাগুলো তার মায়ের উপর কিরূপ প্রভাব ফেলল। থমথমে মুখে জানালার বাহিরে গুমট আকাশের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন দিলারা বেগম। সামিরা কথাগুলো স্বাভাবিকভাবে বললেও তিনি স্বাভাবিকভাবে নিতে পারলেন না। অনেক সময় আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনা যেন আমাদেরই প্রতিফলন দেখায়। তার সাথেও কি এইমাত্র সেটাই ঘটল? দিলারা বেগম মনে মনে ভাবেন। এক মুহূর্ত তার নিজেকে তনুর মায়ের মতো মনে হলো। তিনিও কি আসলেই জোর করে ওদের সম্পর্ক বেঁধে রাখার চেষ্টা করছেন? স্বপ্নিল রাহিতারও যদি তনুর ভাই ভাবির মতো পরিণতি হয়, তবে এই অপরাধবোধ থেকে কোনোদিন বের হতে পারবেন না দিলারা বেগম। না, এতদিন ধরে মনের মাঝে চলা দুশ্চিন্তার ঝড়কে আর বাড়তে দেওয়া যাবে না। অতঃপর বেশ অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দিলারা বেগম কিছু শক্তপোক্ত সিদ্ধান্ত নিলেন। ইস্পাতের ন্যায় কঠিন হৃদয় নিয়ে স্বপ্নিল রাহিতার বাড়ি ফেরার অপেক্ষা করতে থাকলেন। বৃষ্টি পড়ছে মুষলধারে, আশেপাশে কাকপক্ষীর দেখা নেই। সবাই যেন আশ্রয় খুঁজছে বাড়ির ভেতর। এর মাঝে একজোড়া কপতি নির্দ্বিধায় আশ্রয় নিয়েছে একে অপরের আলিঙ্গনে। আবেশে কতক্ষণ যে এভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরেছিল তারা জানে না। রাহিতার হুঁশ ফিরতে সে মুখ তুলল স্বপ্নিলের বুক থেকে। চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে স্বপ্নিল। ওর চোখে মুখে কেমন যেন প্রশান্ত ভাব, যেন রাহিতাকে বুকে নিয়ে এ অসময়ের বৃষ্টি ভীষণ উপভোগ করছে সে। কিন্তু রাহিতার ব্যাপারটা পছন্দ হলো না। আজকেই জার্নি করে ফিরেছে স্বপ্নিল, ক্লান্ত শরীরে বৃষ্টিতে ভিজে যদি জ্বর বাঁধিয়ে ফেলে। তাই তো স্বপ্নিলের বুকে খানিকটা ধাক্কা দিয়ে বলল, এই যে আপনার মান অভিমান সব দূর হয়ে গেলে আমরা এখন বাসায় যাই।
বেশি ভিজলে আপনার জ্বর আসবে, কিন্তু এমনিতেই ধকল গেছে আপনার উপর দিয়ে। বৃষ্টিতে কাক ভেজা হয়ে বউয়ের এমন আহ্লাদ বেশ ভাল লাগলো স্বপ্নিলের। জ্বর তো আজ ওর নির্ঘাত আসবেই, তাই বলে রাহিতার সাথে প্রথমবার বৃষ্টি বিলাসে মিস করবে? কখনোই না। তাই তো লালচে হয়ে যাওয়া চোখ জোড়া মেলে ঘোর লাগানো দৃষ্টিতে রাহিতার দিকে তাকায় স্বপ্নিল। কোনো কিছু বুঝে ওঠার আগে রাহিতাকে পেছন ফিরিয়ে ওর চুল ঘাড় থেকে সরাতেই মেয়েটা আঁতকে উঠে বলে,